জোর করে বিয়ে করলেই হয়ে গেল? আপনি জোর করে বিয়ে করুন, লাভ নেই। আমি এই বিয়ে মানব না। মানবি না? না, আবার বল। মানব না। কি মানবি না? বিয়ে। কি? শুনতে পাচ্ছি না, আবার বল। বিরক্তে মুখ কুঁচকে ফেললো রুমু। উজ্জ্বল ভাই ইদানিং বেশি বাড়াবাড়ি করছেন। শুধু বাড়াবাড়ি নয়, একটু বেশিই বাড়াবাড়ি। পথে ঘাটে যেখানে পাচ্ছেন দাঁড় করিয়ে এটা ওটা প্রশ্ন করছেন, এদিক ওদিক হাজারখানে নিষেধাজ্ঞা আরোপ করছেন। কলেজ ওঠার পর থেকে তো তার জীবনটা ফাগুনের রৌদ্রতাপের ন্যায় সব খাখা করে দিচ্ছেন। এসব কি মানা যায়? যে সম্পর্ক গড়ার আগে ভেঙে যায়, সেই সম্পর্ক নিয়ে এতটা ব্যাকুল হয়ে লাভ নেই। তাছাড়া উজ্জ্বল ভাইয়ের কিছু বদভ্যাস আর 10-12 জন মানুষের চোখে না পড়লেও রুমুর কাছে এসব ঠিকই ধরা পড়ে। ধরা পড়বে না কেন? রুমুর কাছে উজ্জ্বলের কোনো নকল মুখোশ নেই, যে সে যেমন ঠিক তেমনটা উপস্থাপনা করে নিজেকে। রুমু, চুপ হয়ে গেলি কেন? উজ্জ্বল ভাই, বাড়ি যাব। চুপ। উজ্জ্বলের এক ধমকে কেঁপে উঠল রুমু। গলা শুকিয়ে গেল তৎক্ষণাৎ। মেয়েটার ভীতু চাহনি উজ্জ্বল বুঝতে পারল। চটজলদি গ্লাস ভর্তি পানি নিয়ে মেয়েটার হাতে ধরিয়ে দিল। পানিটা শেষ করে কাজের কথা বল ডার্লিং। ছি, এসব কি ধরনের ডাক? প্রেমের ডাক, বুঝতে পারছো না জান? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উজ্জ্বল থেমে গেল। আশেপাশে নজর ঘুরিয়ে নিজের 2 হাতের আদলে রুমুর নরম হাত পুরল। প্লিজ জেদ করিস না, তুই আমার ইমোশন, কত বছরের সাধনা। তুই আর আমি এক হলে আমাদের 2 পরিবার একত্র হবে। তুই কি চাস না আমাদের পরিবার এক হোক? উজ্জ্বলের হাত ছিটকে সরিয়ে দিল রুমু। রুমুর বড় ভাইয়া একবার যদি জানে উজ্জ্বলের সাথে তার যোগাযোগ আছে, তবে থাপড়ে থাপড়ে হাসপাতাল পাঠাবে। তাছাড়া উজ্জ্বল প্রচন্ড তেরা, জেদি 13-র ছেলে। এমন ছেলেকে কোনো মেয়ে স্বামী হিসেবে গ্রহণ করবে? বিয়ে আমি বাবার পছন্দের ছেলেকেই করব। সত্যি? 3 সত্যি। তাহলে তোর গোপন প্রেমিক মাহবুবকে যে কথা দিয়েছিস, তুই নাকি তাকেই বিয়ে করবি? উজ্জ্বলের মুখ থেকে মাহমুদের কথা শুনে ভয়ে ঢোক গিলল মেয়েটা। যতবার যত ছেলের প্রেমের প্রস্তাব রাজি হয়েছে, এই বেয়াদব উজ্জ্বল সবাইকে মেরে হাত পা ভেঙেছে। এসব ভয়ে রুমো প্রকাশ্যে প্রেম করার সাহস করেনি। শেষ ভরসা মাহমুদ। কলেজে উঠে একটু একটু পাখা সবারই গজায়, প্রেমের হাওয়া গায়ে লেগে এসে যায়। বেচারি রুমুর ক্ষেত্রে ব্যতিক্রম নয়। বাড়ি যাব। কথা বের হচ্ছে না কেন ডার্লিং? যেতে দেবো। বল ভালোবাসি। ভালোবাসি না। কাকে বাসিস? আপনাকে বলবো কেন? উজ্জ্বল বিরক্ত হয়ে গেল, রুমুর হাত চেপে কাছে টানলো। এত জেদ তোর? জেদ কি একা আপনার আছে, আর কারণ নেই? না নেই, তোর জেদ আছে, এতেই আমি খুশি। শহীদ উজ্জ্বল হাসানের বুঝে হবে, তার তো জেদ থাকতেই হবে। তুই জেদ করবি, আমি তোর গাল চেপে দেবো, আদর করব, মান ভাঙাবো। ডার্লিং রাজি হয়ে যা, আর থাকা যায় না। হঠাৎ দরজা কারাগাতে কেঁপে উঠল রুমু। সেই সাথে সতর্ক হলো উজ্জ্বল। বাইরে থেকে শোনা যাচ্ছে তার বন্ধু সিয়ামের গলা। ছেলেটা এখন তার প্রেম সমালোচনায় বাধা দিচ্ছে কেন? অবুঝ ডার্লিংটাকে বোঝাচ্ছে উজ্জ্বল তাকে সারা কতটা বেসামাল, অথচ বন্ধু বুঝেও বিরক্ত করছে। উজ্জ্বল উঠে দাঁড়ালো চটজলদি, দরজা খুলে দরজা ঠেসে দাঁড়ালো। সিয়ামের দিকে তাকিয়ে কড়া গলায় বলে, কি সমস্যা শ্যাম? তুই এতক্ষণ রুমে কি করছিস ভাই? আল্লাহর ওয়াস্তে বের হ, আম্মা এসে যাবে। তোর ভাবির সাথে মিটিং করছি। এখনো মেনে এসে কিছু? একদমই না। আশ্চর্য, ছোট থেকে বড় করেছি চকলেটের লোভ দেখিয়ে, এখন বড় হয়েছি আদর স্বভাব প্রেমের লোভ দেখিয়েও এই মেয়েকে মানাতে পারছি না। কিছু কর ভাই, একদম দম মন্দ হয়ে মরে যাব। তোর ভাবির চোখ ইদানিং অন্যদিকে যাচ্ছে। এত হতাশ হচ্ছিস কেন? নতুন নতুন কলেজে উঠলে রঙিন হাওয়া লাগে গায়ে, বুঝিস না? তুই একদম জোরাজুরি বকাঝকা করবি না, তাড়াতাড়ি রুম থেকে বের হ। সিয়াম কথা শেষ করতে রুমু এসে উজ্জ্বলের পিঠে খামচি দিল। আশঙ্কিক ব্যথায় উজ্জ্বল সরে দাঁড়ালে রুমু কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। মেয়েটা এখানে স্থির হয় না, এক ছুটে পালিয়ে যায় অন্য কক্ষে। দিশাহীন হয়ে খুঁজতে থাকে তার বান্ধবী সুরাইয়াকে। সুরাইয়া কাচুমাচু মুখে দাঁড়িয়েছিল রান্নাঘরে। রুমু দেখে চটজলদি এগিয়ে বলে, ঠিক আছিস তুই? বেঈমান কোথাকার। তোর বাসায় এসেছিলাম নোটসগুলো নিতে, আর তুই আমাকে হায়নার মুখে ছেড়ে দিলি। কসম করছি আমি জানতাম না উজ্জ্বল ভাই আমাদের বাড়ি আসবে। এর আগে কখনো আসেনি। উজ্জ্বল ভাইকে দেখে আমি নিজেও ভরকে গেছি। আমি বাড়ি গেলাম, তোর সাথে আমার আর কোনো কথা নেই। তোর মেয়ে। রুমু রাগ ঝেড়ে বেরিয়ে গেল।
কোনো মতে রাস্তায় উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। উজ্জ্বল তাকে ছোটবেলা থেকে আদর যত্ন করে। তাদের দুই পরিবারের আকাশ পাতাল ঝগড়া বিবাদের মাঝে রুমোর প্রতি উজ্জ্বলের আন্তরিকতা ছিল অন্যরকম, কিন্তু এই ব্যাটার মনে যে এতটা ছিল তা মোটেও আন্দাজ করেনি সে। পরের দিন সকালে রুমুর ঘুম ভাঙতে পেল তার মাথার কাছে একটি প্যাকেট। কক্ষে সে একাই থাকে। এই প্যাকেট হঠাৎ তাকে কে দিল? আজ তো তার জন্মদিন নয় যে কেউ উপহার দিয়ে যাবে। হাতের প্যাকেটটি উল্টে পাল্টে দেখতে এমন সময় কক্ষে আসে তার বড় ভাবি অনিকা। রুমুর প্যাকেটের দিকে তাকিয়ে বলেন, সুরাইয়া এসে তোকে এটা দিতে বললো, আমাকে খুলতে বারণ করেছে, তোর জন্য নাকি স্পেশাল গিফট। আচমকা মুখটা খুশিতে ভরে গেল রুমুর। সুরাইয়ার মাধ্যমে তার প্রেমিক মাহমুদ ছাড়া আর তো কেউ উপহার পাঠায় না। তবে কি মাহমুদ পাঠিয়েছে? আনন্দে পুলকিত হয়ে দ্রুত বিছানা ছাড়লো মেয়েটা। আনিকা কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে দরজা বন্ধ করে বসলো সে। একটি শপিং ব্যাগ থেকে পরিপাটি করে পিন লাগানো। দ্রুত হাতে পিন খুলতে দেখতে পেল একটি শার্ট। শার্টটি হাতে তুলতে চমকে যায় মেয়েটি। কি বিমর্ষতার! হলুদ রঙা শার্টটা রক্তে মাখামাখি, কয়েকটা জায়গা ছিঁড়ে আছে। সকাল সকাল ঘুম ভাঙতে এমন পরিস্থিতি, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে তার। সুরাইয়া এসব কেন পাঠালো? কোন উদ্দেশ্যে পাঠালো? উজ্জ্বলের হাতে রক্ত শুকিয়ে আছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে জুলপি বেয়ে নামছে। তার রাগ হাসফাস এখনো কমেনি। সিয়াম উজ্জ্বলের কাঁধে হাত রাখতে গেলে তেতে উঠলো ছেলেটা। কি সমস্যা? আর কতক্ষণ বসে থাকবি? উঠে গিয়ে হাত ধুয়ে নে। উজ্জ্বল উঠল না। তার আশেপাশে থাকা বন্ধুরা সবাই একে অন্যের নজর বুলাচ্ছে। দীপু বিরক্ত হয়ে বলে, উজ্জ্বল, তোকে বলেছিলাম আমরা মারি শালাকে, একদম চটকে দেব। তুই একা কেন মারলি? তোর কোনো কন্ট্রোল নেই, মাথায় যা আসে তাই করবি। শান্তি বুঝিস? মনের শান্তি। 2বার অনেক দিলাম, শুনলো না। ওরে মেরে কি হবে? রুমু তো নিজেই এসব করেছে। মাহমুদ চলে গেলে আরেকজনকে ধরবে। আশ্চর্য, ওর বড় ভাই কি এসব দেখে না, নাকি বোনের খেয়াল রাখে না? উজ্জ্বল কিছু বলল না। দ্রুত উঠে গিয়ে ওয়াশরুমে গেল। সেই সাথে ডাকলো দীপুকে। হ্যান্ড ওয়াশটা পুরো খোল, পুরোটা খুলে কি হবে? ঢেলে দে আমার হাতে। এটা একদম নতুন, গতকাল এনেছি। অপচয় করে না দোস্ত। আম্মু যদি দেখে হ্যান্ড ওয়াশ গায়েব, আমাকে উড়ে ছুঁড়ে মারবে। উজ্জ্বল প্রচন্ড বিরক্ত হলো। নিজ হাতে বোতলটি খুলে ঢেলে দিল সবটা। নিজের হাতে যেন কত বছরের লেগে থাকা ময়লা সে সাফ করছে। হাত ধোয়া শেষে মুখে ক্রমশ পানির ছিটা দিল উজ্জ্বল। অস্বস্তি ছাড়িয়ে কিছুটা স্বস্তি পেল শরীরে। আয়নায় নিজেকে একবার পরখ করে রুদ্র হাসলো সে। আমাকে প্রজ্বলিত করে তুমি এড়িয়ে যাচ্ছ, বোকা মেয়ে। এই উজ্জ্বলের বদলে তোমার জীবনে যে উজ্জ্বলের আলো ভরে যাবে। তোমার জীবনে উজ্জ্বল আছে তো আলো আছে, উজ্জ্বল নেই, আলোও নেই। রাতে চুপচাপ ছাদে বসে রুমু। প্রচন্ড ভাবসা গরম পড়ছে। ইলেকট্রিক ইদানিং বেকায়দায় ফেলছে সবাইকে। এই আছে তো এই নেই। গরমে জনজীবন অস্থির। সকাল থেকে মাথায় দুশ্চিন্তা ঘুরছে রুমুর। মাহমুদের খোঁজ তার নেওয়া হয়েছে। তাকে যে উজ্জ্বল পিটিয়েছে তার আর বুঝতে বাকি নেই। হঠাৎ আবছা আলোয় মানব স্বস্তির টের পেতে ভয়ে কুঁকড়ে যায় রুমু। এই মুহূর্তে ছাদে কেউ থাকায় কথা নয়, থাকলেও নিশ্চয়ই সিঁড়ি দিয়ে উঠবে। কিন্তু অস্তিত্ব দেখা মিলল ছাদের এক কোনায়। সে চাঁদের আলোয় বাড়তি লাইট আনার প্রয়োজন বোধ করেনি, কিন্তু এখন তো পড়েছে মহা বেকায়দায়। কাঁপা কাঁপা গলায় সে বলে, কে? অপর পাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। ভয়ে বাড়ল মেয়েটার। দোয়া দুরুদ পরে পিট পিট করে এগিয়ে যায় সিঁড়ি ঘরের দিকে। সে যতবার পা বাড়াচ্ছে মানব ছায়াও তার দিকে এগিয়ে আসছে। দ্রুত পায়ে সিঁড়ি পা ফেলতে আচমকা অজ্ঞান কেউ চেপে ধরলো তাকে। টেনে হিসড়ে নিয়ে গেল ছাদের অন্য পাশে। ফলবলীয় মেয়েটা নিজেকে ছাড়াতে ব্যর্থ। বলিষ্ঠ দেহের আদলে ক্রমশ গুটিয়ে যাচ্ছে রুমু। অনেকক্ষণ যাবৎ মোছরামুছরি করেও নিজেকে ছাড়াতে ব্যর্থ। পুরুষালী শক্ত হাতটা চেপে রাখতে দমটাও আজ নিমিষেই ফুরিয়ে যাবে যেন। রুমুর মোছরামুছরি সহ্য করতে পারল না অজ্ঞাত ব্যক্তিটি। পেট চেপে শূন্যে তুলতে আরো ভয়ে দ্বিগুণ বাড়ল রুমুর। মেয়েটা আবার নিজেকে বাঁচাতে দেহে সব শক্তি দিয়ে কামড় বসাল অজ্ঞাত ব্যক্তির হাতে। তীব্র ব্যথায় মুখে বিবস্র করে নিল অজ্ঞাত ব্যক্তির হাত। ব্যথার দাপটে হাত জাকি দিতে কোল থেকে দপাস করে নিচে পড়ল রুমু। কিরে, এইগুলো তো দাঁত নাকি ব্লেড? পরিচিত কণ্ঠে চমকে মাথা তুলে তাকালো রুমু। আরে এত তো উজ্জ্বল ভাই, উনি এখানে কি করছেন? এতটা দুঃসাহস দেখে এখানে কেন আসলেন? মেয়েটা অবাক চাহনি নিক্ষেপ করে বলে, উজ্জ্বল ভাই, আপনি? আগে ফল,
তোর তাতে এত ধার কেন? আর একটু হলেই তো আমার হাতের মাংস তোর মুখে চলে যেত। বুঝতে পেরেছি, ভালো করেই বুঝতে পেরেছি। বিয়ের পর আমার হাসপাতালে বেডেই রোমান্স করতে হবে। বলা তো যায় না কখন কি হয়। ওরে কি ডেঞ্জারাস মেয়ে। চোখ পাকিয়ে উজ্জ্বলের দিকে তাকালো রুমু। এই লোকটা অসভ্য, বেয়াদব, মেয়াদহীন মস্তিষ্কের লোক। কি বলে কি করে নিজেও জানে না। আপনি এই ছাদে কি করছেন? আব্বা ভাইয়া দেখলে আপনার সাথে ঠিক কি হবে আপনি ভাবতেও পারছেন না। ভাবতেও চাইছি না ডার্লিং। আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, চাচুর কাছে গিয়ে আপনার নামে বিচার দেব। এসব আর মানা যাচ্ছে না। তোর চাচুকে আমি ভয় পাই? তাহলে বলুন আপনি কাকে ভয় পান, আমি তার কাছে যাব। উজ্জ্বল শব্দ করে হাসতে গিয়েও থেমে যায়। হাঁটু ভেঙে বসলো রুমুর মুখোমুখি। মেয়েটার হাত পা বরফ করে বলে, কোথায় ব্যথা পেয়েছিস? বলবো না, আপনার সাথে আমার জরুরি কথা আছে। বলে ফেল। মাহমুদকে মেরেছেন কেন? এইসব কথা এখানে বলতে আসিনি আমি। উজ্জ্বল ভাই, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। ছেলেটাকে একদম হসপিটালে শুইয়ে দিলেন। ওর শার্ট দেখে আঁতকে উঠেছি আমি। আপনি কি মানুষ? ওর ডিম দুটো ফাটিয়ে দিলে বেশি শান্তি পেতাম। ডিম? কিসের ডিম? মাহমুদের ডিম মানে? উজ্জ্বল নিঃশব্দে হাসে। রুমু প্রশ্নবিদ্ধ চাহনি তাকে বেশ মজা দিচ্ছে। তোকে বলেছি না প্রেম করিস না, তুই তো আবার বউ হবি। তাহলে কেন এই পাতে ওই পাতে মুখ দিচ্ছিস? আগের দিন বাঘে খাইছে, আপনি জানেন না? জানতেও চায় না। শহীদ উজ্জ্বল আনিস এক কথার ছেলে। তোর বাবাকে যখন শ্বশুর ডেকেছি তখন পার্মানেন্ট শ্বশুর বানিয়েই ছাড়বো, এই আমি বলে দিলাম। আপনার কথা আপনার কাছে রাখুন। এখানে কি করে আসলেন উজ্জ্বল ভাই? তোর বাড়ির আম গাছ আর আমার বাড়ির আম গাছ যে প্রেম করছে জানিস? তারা দুজন দুজনের মাঝে ডালপালা ছড়িয়ে দিব্যি প্রেম করছে। সেই ডাল পেয়ে এসেছি। ভাইয়া বলেছে আপনাদের গাছের ডাল কেটে দেবে। আপনাদের গাছ কেন এলো আমাদের সীমানায়? তোর মা আর তোর ভাই দুজনের মনে হিংসে পড়া, বুঝলি? না হলে গাছের সাথে কেউ এমন করে? অবলা গাছের কি দোষ? রুমু চুপসে যায়। এ কথা মিথ্যে নয়, তবু আপন বলে সত্যটা সে দিব্যি হজম করে নেয়। উজ্জ্বল রুমুকে টেনে দাঁড় করায়। মুখভঙ্গি পাল্টে আদেশ সুরে বল, এখান থেকে গিয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবি। তোর ভাইয়ের অপেক্ষা করবি না। আর হ্যাঁ, রুমের দরজা আটকে দিবি। কেন? কেন বলেছি সেটা তোর না বুঝলেও চলবে, তবে যা বলছি তাই করবি। যদি না করি? আর যদি না করেছিস তবে একটা চড়ও এদিক সেদিক খেয়ে হবে না, একদম গালের উপর দিয়ে যাবে। কি? উজ্জ্বল ভাই, আপনি আমাকে মারবেন? আমি কেন মারবো? তোকে মারার অভাব আছে নাকি? যে গালে এখনো চুমু খেতে পারিনি সেই গালে মারবো? এ তো আমি স্বপ্নও ভাবতে পারি না। খালি আপনার বাজে কথা। আপনি এসব করে কি হবে? বাজে কথাটা সত্যি। যেদিন বিয়ে করে নিয়ে যাবো সেদিন বুঝবি। কত বছর হয়ে গেছে তুই আমাদের ঘরে যাস না। তোর ছোট দুটো পায়ে তোর চাপ আমরা সবাই মিস করি। আমার ডুবে ঢুকে যে বই ছিঁড়তি মনে আছে? কতবার বাঁধতে গিয়েও পারিনি। তোকে পারলে আমি নিজেই শান্তি পাবো না। অতীতের ধুলো জমা স্মৃতি আবার স্মরণ আসতে মুখটা গোমরা হলো রুমুর। কত সুন্দর ছিল সেই দিনগুলো। সৈয়দ বাড়ি জুড়ে ছিল হাসি, আনন্দ, মাতামাতি। সেই সময়টা সুখের পাশাপাশি দুঃখটা ভাগ দেখা দেখি করেনি দুই ভাই, মানে সৈয়দ বাড়ির কর্তারা। এত বছরের ঝামেলাকে স্মরণে রেখে উজ্জ্বল ও রুমুকে পাওয়ার অদম্য মনোবল দিন গুনে। এক ঝটকা শীতল বাতাস ভাবনার দুয়ারে থেকে বেরিয়ে আসে রুমু। উজ্জ্বল তার দিকে কেমন করে তাকিয়ে আছে। যত দিন যাচ্ছে ততই উজ্জ্বলের পাগলামো বাড়ছে। রুবু, কাল থেকে বাবুদের সাথে কোনো যোগাযোগ করবি না। এবার শুধু বেড়ে রক্তাক্ত করেছি, পরের বার হাত পা ভাগবো, কথা দিলাম। আপনি এসব করে কি হবে? ঠিক আমি আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করব। তোর বাপের পছন্দের ছেলে আমি, জানিস না? ছোটবেলা থেকে আমাকে মেয়ের জামাই বলে ডাকতো। সেই ডাক আমি কিছুতেই বিফলে যেতে দেব না। দেখা যাবে। ছাদে অন্ধকার মারিয়ে বিদ্যুতের দেখা মিলল। চারদিকে আলোকিত হতে সতর্ক হলো রুমু। উজ্জ্বল ভাই, এখান থেকে যান। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ভাইয়া ও পেতে আছে, কখন সুযোগ পাবে আর আপনাকে মারবে। এই উজ্জ্বলকে মারার মতো সাহস তোর ভাইয়ার এখনো হয়নি। চলে যাবো একটা চুপু দিয়ে। অসভ্য। অসভ্যের বউ। উফ। উফ। উজ্জ্বল ভাই। রুমু বউ। উজ্জ্বলের দিকে সরু চোখে তাকিয়ে রয় মেয়েটা। এই ছেলে দিন দিন একটু বেশিই জ্বালাচ্ছে।
এভাবে তাকিও না ডার্লিং, বুকে লাগে। যাবেন আপনি? রুমু দিয়ে একটা চুমু। আমার নামের মান সম্মান ঘেটে করে দিয়েছেন আপনি। রুমার রাগান্বিত মুখটা দেখে উজ্জ্বল হাসে। দ্রুত রুমুকে হ্যাঁচকা টানে কপালে একটা চুমু খায়। মেয়েটা অবাক হয় আর রাগ দেখিয়ে বলার আগে উজ্জ্বল ছাদ পেরিয়ে কাছে উঠে যায়। উজ্জ্বলের কথায় আজ পাত্তা দিল না রুমু। তাকে বলেছিল রুমুর দরজা বন্ধ করে যেন ঘুমিয়ে থাকে, অথচ মেয়েটা বসার ঘরে ভাবিকে নিয়ে টিভি দেখছে। এখন রাত প্রায় 11টা। কলিং বেল বাজতে দরজা খুলে দেয় রুমুর ভাবি অনিকা। রুমুর ভাই বোন দুজন। বড় ভাই রাশেদ বয়স 30-এর কোঠায় পৌঁছে গেছে। বাবার ব্যবসা দেখাশোনা এবং কিভাবে আরো উন্নত করা যায় সেই পদে মত্ত থাকে ছেলেটা। বসার ঘরে এসে রুমুকে দেখতে পেয়ে সরু চোখে তাকায় রাশেদ। হাতের সিলভার রঙের ঘড়িটা খুলে দিল অনিকার হাতে। রিমোটের সাহায্যে টিভি অফ করে রুমুর মুখোমুখি বসলো সে। তোর পড়া নেই রুমু? পড়া শেষ। তাহা মিথ্যা অনায়াসে বলে ফেললো মেয়েটা। সন্ধ্যার পর সে আজ পড়তে বসেনি। অনিকা আর চোখে তাকালো। সে জানে রুমু আজকে পড়তে বসেনি। এই সত্য কথা রাশেদ জানলে বেজায় রেগে যাবে। রুমু, তোর ফোনটা কোথায়? কলিজার মোচড় দিল মেয়েটার। ভাইয়া কখনো ফোন এভাবে চায় না, তবে আজকে না। কেন ভাইয়া? কৈফিয়ত দেওয়া লাগবে তোকে? তুই যে কি করিস, কি ভেবেছিস আমি খবর পাবো না? চমকা রেগে গেল রাশেদ। প্যান্টের বেল্ট খুলে হাতে তুলে তেড়ে যায় রুমোর দিকে। ঘটনাস্থলে এতটাই তাড়াতাড়ি ঘটে যায় রুমো হতভাব অস্তিত্ব। রাশেদকে দ্রুত বাধা দেয় অনিকা। রাশেদ মেজাজ সর্বদা একটু বেশি গরমে থাকলেও কখনো মারামারির দিকে যায়নি। বিয়ের এত বছর স্ত্রীর গায়ে হাত তুলেনি। তাহলে আজ একমাত্র বোনকে এভাবে মারতে আসার কারণ কি? রাশেদের গলায় আওয়াজ ছুটে আসেন তার মা রাবেয়া এবং বাবা সৈয়দ ইসমাইল। আনিকাকে সরিয়ে পকেট থেকে ফোন বের করলো রাশেদ। একটা ভিডিও অন করে ফোন বাড়িয়ে দিল ইসমাইলের দিকে। ভিডিওটা দেখে কপালে বাজ পড়ে রাবেয়া এবং ইসমাইলের। রাশেদ আচমকা রুমুর গালে চড় বসালো। মুহূর্তে অপ্রস্তুত হয়ে পড়লো সকলে। এই থাপ্পড়টার কথা যেন আজীবন তোর মনে থাকে। তুই সৈয়দ বাড়ির মেয়ে হয়ে এসব করিস? টিকটকে নাচানাচি করিস? তুই আমার বোন হয়ে এতটা লিমিট ক্রস করার সাহস তুই কি করে পেলি? তোর বুক কাঁপলো না? এই রাশেদ যদি জানে তোর কি হবে? বেয়াদব মেয়ে, তোর বাপ নাই এলো না? তুই এক্ষুনি এই টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবি। ইসমাইল ছেলেকে টেনে সরিয়ে আনলেন। ব্যাপারটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যায়, এতটা চড়াও হচ্ছ কেন? বাবা, তোমার আশকারায়ও এতটা সাহস পেয়েছে। আগেই বলেছিলাম ফোন কিনে দিও না। পাড়ার একটা ছেলে আজ আমাকে ভিডিওটা দেখালো। বিশ্বাস করবে না, আমার মাথায় সাথে সাথে আগুন জ্বলছিল। তোমার মেয়েকে শুধু এসব করেছে, সে প্রেমও করছে। একটা না, একের পর এক তার সমাগম চলছে। আজ কলেজে যাইনি কেন জিজ্ঞেস করো? আমি আজ ওর কলেজে গিয়েছি, ওর নামে খোঁজ নিয়েছি। গত এক্সামেও 3 সাবজেক্টে ফেল করেছে। সে বাসায় জানিয়েছে। বাসার স্যার কি করেন এসব দেখেন না? তার প্রত্যেকটা ক্লাসমেট থেকে আমি খোঁজ নিয়েছি সে আর ঠিক কি করে। রাশেদ থামলো। ভয়ে কাঁপতে কাঁপতে হেসকি উঠে গেছে রুমুর। বাম গালে কেউ যেন বড় পাথর নিক্ষেপ করেছে। নিজেকে সামলে নেওয়ার আগে এবার খেপে গেলেন রাবেয়া। বাম গালে একটা চর পড়লো, ছিটকে পড়লো সোফায়। আনিকা দ্রুত শাশুড়িকে বাধা দিলেন। রাবেয়া রাগান্বিত স্বরে বলেন, বলেছিলাম বিয়ে দিয়ে দাও, শুনলে না কেউ আমার কথা। রাশেদ সহমত জানিয়ে বলে, ভেবেছিলাম ইন্টার শেষ করুক, কিন্তু আর নয়। আমার বন্ধুর সেই কাজিনরা থাড়া দিচ্ছে, আমি তাদের বুঝিয়ে শুনিয়ে রেখেছি। আজকে তাদের জানাবো আমরা রাজি। যত দ্রুত সম্ভব এই অসভ্যটাকে নিয়ে বন্দি করুক। তারা বিদেশ থেকে কবে না কবে আসবে, তার থেকে ভালো তোর খালাতো ভাই নীরবের সঙ্গে বিয়ে দিয়ে দেন। তোর খালা আমাকে। রাবেয়ার কথা শেষ হওয়ার আগে খেপে যায় রুমু। রক্তিম চোখ মুখে হিসিয়ে বলে, তোমার বোনের ছেলেকে আমি বিয়ে করব না। গলায় ছুরি ধরে হুমকি দিলেও করব না। ওই ইতরকে বিয়ে করার চাইতে ফাঁসি দেওয়া অনেক ভালো। রাবেয়া কিছু বলার আগে রাগ দেখে প্রস্থান করে মেয়েটা। রাগে জেদে ভয়ে তার শরীর কাঁপছে। স্বার্থের বন্ধুদের টিকটক করতে দেখে সেও করছে। বলা যায় নেশা তৈরি হয়েছে। যদিও এর আগে 3টা অ্যাকাউন্ট উজ্জ্বল উড়িয়ে দিয়েছে। উজ্জ্বল কখনো চায় না রুম এসবে জড়িয়ে যাক, কিন্তু উজ্জ্বলকে সর্বদা রাগিয়ে দিতে বেশ মজা পায় মেয়েটা। তাই তো এসব দিকে আরো এক ধাপ এগিয়ে এসে
এত এত প্রেম করা ছেলেদের সাথে বন্ধুত্ব করা, এসব করার মূল উদ্দেশ্য উজ্জ্বলকে রাগিয়ে দেওয়া। উজ্জ্বলের সেই রাগান্বিত হিংসাত মুখটা দেখতে রুমুর বেশ শান্তি লাগে। ছোটবেলা থেকে উজ্জ্বলের যার পরনাই পাগলামো গুলোতে সে অভ্যস্ত। এই পাগলামোটাকে খেপিয়ে যে বেশ মজা পায় সে। রুমুর নাম্বার বন্ধ পেয়ে চিন্তায় মাথা ধরে এলো উজ্জ্বলের। মেয়েটার উপর দিয়ে জানি কোন ঝড় গেল। রাশেদ যে রুমুর টিকটকের ব্যাপারে শাসন করবে সেটা উজ্জ্বল আগেই জানতো, তাই অগ্রিম কিছুই জানায়নি রুমুকে। এই মেয়ের একবার শিক্ষা হওয়া উচিত, অতিবার বেড়েছে। উজ্জ্বল মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে রুমুর অপেক্ষায়। উজ্জ্বল অনার্স 3য় বর্ষের ছাত্র, একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সে। অপরদিকে রুমু একই প্রতিষ্ঠানের ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। মাঠের এক প্রান্তে ভার্সিটির ভবন, অপর প্রান্তে কলেজের ভবনগুলো, তাই রুমুর সাথে উজ্জ্বলের দেখা হওয়া কঠিন কিছু নয়। গেট দিয়ে মাস্ক পরা রুমুকে দেখে ভুরু কুঁচকে উজ্জ্বলের। এই মেয়ে মাস্ক পরে আসে না, তবে আজ কেন? উজ্জ্বল এগিয়ে যায়, রুমুর হাত টেনে নিয়ে যায় এক কোণে। কিরে, মাস্ক পরলি কেন? কাল আপনি সবটা জেনেও আমাকে বললেন না কেন উজ্জ্বল ভাই? সতর্ক করেছিলাম তো, আমার কথা শুনলি? এভাবে কেউ সতর্ক করে? আমাকে জানিয়ে রাখলে কি হতো? উজ্জ্বল প্রত্যুত্তর না করে রুমুর মাস্ক নামিয়ে দেয়। মেয়েটার বাঁ গালে 2 আঙ্গুলের ছাপ স্পষ্ট, ঠোঁটের কোণ ফেটেছে। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল। রুমুর গাল ছুঁয়ে ধমক সুরে বলে, সবকিছুতেই তোর পাকনামো। বলেছিলাম তো ঘুমিয়ে যাবি, তাহলে এরকম হতো না। আর এই শিক্ষাটা তোর দরকার ছিল, অতিবার বেড়েছিলি। এবার আপনিও মারুন, মেরে ফেলুন আমায় সকলে মিলে। রুমুর চোখ ঝাপসা হয়, কান্না আটকানো বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। যে মারটা খেয়েছি আর কিছু খাওয়ার প্রয়োজন নেই। চল আমার সাথে, আগে পেট পুরে খাবি, তারপরে ক্লাসে যাবি। খাবো না আমি, ছাড়ুন আমার হাত। চুপ কর। উজ্জ্বল টেনে নিয়ে গেল রুমুকে। ছেলেটার শক্ত হাতের সাথে কিছুতেই পেরে উঠছে না সে। উজ্জ্বল ভাই ছাড়ুন, এবার আপনিও কি মারবেন, কি খাওয়াবেন? মার। উজ্জ্বল চুপচাপ হাঁটতে থাকে। রুমু পুনরায় হাত ঝাড়ি দিয়ে বলে, কি হলো বলুন, কি খাওয়াবেন? আমি খাওয়াবো, খাবি। বউ, অন্য ছেলেদের দিকে চোখ দিচ্ছিস কেন? সুন্দর জিনিস দেখতে হয় উজ্জ্বল ভাই, আপনাকে কে বারণ করেছে? আমি তো বছরের পর বছর দেখে যাচ্ছি, এখনো দেখছি। রুমু চোখ সরিয়ে তাকালো উজ্জ্বলের পানে। ছেলেটা ভেঙচি কে এসে শুনি? যে প্রশ্নটা ছুড়েছে সে। কাটে। রুমু প্রত্যুত্তর করলো না। পুনরায় তাকালো পাশের টেবিলে থাকা ছেলেটির দিকে। বুকের ভিতরটা মুচড়ে স্যাঁত করে উঠলো উজ্জ্বলের। নিয়ন্ত্রণহীন ছেলেটা কি যে করে নিজেকে নিয়ন্ত্রণ রাখছে তা তো সেও বুঝতে পারছে না। কলেজের পাশে একটি সাধারণ হোটেলে বসে আছে তারা। এখানে কম দামে পেট ভরে খাওয়া যায় বিদায় সকল স্টুডেন্টের ঢল নামে। গরম গরম সিঙ্গারা, সমোসা, পুরি, খিচুড়ি, পরোটা সহ ইত্যাদি বেশ কম দামি পাওয়া যায়। রুবু, কি খাবি? খিচুড়ির সাথে ডিম ভাজা। উজ্জ্বল খাবার অর্ডার করে পুনরায় তাকালো রুমুর পানে, অথচ মেয়েটা এখনো সেই ছেলেকেই পরখ করছে। উজ্জ্বল ভাই জানেন, এই ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারে। ইন্টারের মেয়েরা তার দিকে হা করে তাকিয়ে থাকে। একটা ছেলে কি করে পারে এতটা কিউট হতে, পুরো মাখন। উজ্জ্বল ঠোঁট পাকিয়ে হাসলো, হাঁক ছেড়ে ডাকলো ছেলেটাকে। উজ্জ্বলের ডাক পেয়ে দ্রুত আসলো ছেলেটাও। সৌজন্য হাসি দিয়ে বলে, উজ্জ্বল ভাইয়া ভালো আছেন? ভাবিও এসেছে দেখছি। ভাবি? এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিরক্তকর শব্দ বলে মনে হলো রুমুর সুন্দর ছেলেটা তাকে ভাবি ডাকছে। রুমু কটমচ্চাকে তাকালো উজ্জ্বলের মানে, উজ্জ্বলের সেদিকে বার্তা নেই। সে ছেলেটার সহিত কথা বলতে ব্যস্ত। সময় পেরিয়ে গেল আরো কিছুক্ষণ। গরম গরম খিচুড়ি গপাগপ মুখে পুড়ছে মেয়েটা। উজ্জ্বল সেদিকে তাকিয়ে চোখের তৃপ্তি মেটাচ্ছে। আচমকা পিঠে দানবীয় থাবায় চোখ কুচকে নেয় রুমু। ঘাড় ঘুরিয়ে বন্ধু ফাহিম দেখে দাঁতে দাঁত পিষে গা ঝাড়া দিয়ে বলে, এভাবে কেউ মারে? ব্যথা পেয়েছি ফাইম। তুলোর বস্তা আমার ব্যথা পায়। ফাহিম কথাটা বলে দ্বিতীয়বার রুমুর গায়ে হাত রাখলো। পরপরই এই ব্যাপারটা মোটেও পছন্দ হলো না উজ্জ্বলের। চট করে রাগটা নিয়ন্ত্রণ হারিয়ে ফিরে এলো তার মুখোশে। চোখের পলকে ফাহিমের হাতটা মুচড়ে ধরলো সে। টনটন ব্যথায় কুকিয়ে উঠলো ফাহিম। হাতটা যেন এখনই ভেঙে গুড়িয়ে যাবে। এই হাত আমি রাখবো না, এই হাত আমি আস্ত রাখবো না। দ্বিতীয়বার ফাহিমের হাত উল্টে মোচড় দিল উজ্জ্বল। তার রাগান্বিত মুখ দেখে দিক বেদিক সব গুলিয়ে গেল রুমুর। বসা থেকে উঠে দাঁড়িয়ে উজ্জ্বলের হাত টানতে উজ্জ্বল তাকে এক ধমক স্থির করে ছাড়ে। হোটেলে সকলে জড়ো হয়ে যায়। উজ্জ্বলের অনেক পরিচিত ছোট ভাই, ক্লাসমেট, বড় ভাইরা গিয়ে আসে। হোটেলের ক্যাশে বসা লোকটির সাথে উজ্জ্বলের বেশ ভালো সম্পর্ক। তিনি চাইলেই উজ্জ্বলকে থামাতে, কিন্তু বেপরোয়া উজ্জ্বল কাউকে কি মানে? পাত্তা দেয় ফাহিমের পিঠে 3-4টে ঘুষি স্থির হয় সে। তার অগ্নিশর্মা মুখখানি দেখে রুমু তাকে থামানোর সাহস করে না। উজ্জ্বলের হাত টেনে এগিয়ে আনে রুমুকে এবং মুখোমুখি বসায় ফাহিমের সহিত। কিরে বন্ধু, পা দিয়েছিস বলে এই ছেলে তোর গায়ে হাত দেবে? এতটাই অনুমতি দিয়ে দিয়েছিস?
আমি বুঝতে পারিনি উজ্জ্বল ভাই, ফাহিম এমন ছেলে নয়। কেমন ছেলে? বল 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 আবার, সে কেমন ছেলে? আমিও দেখলাম তো, আমার চোখ কি ভুল দেখেছে? উজ্জ্বল ভাই, কে ভাই? কে ভাই? এমন থাপড় দেবো জীবনের গালে আর বেসন লাগাতে হবে না। রুমু চুপসে যায়। ফাহিম উজ্জ্বলের পাশ হয়ে বসে যায়। সে জানে এই ছেলে মারপিটে কতটা ওস্তাদ। ফাহিম নিজের জান বাঁচাতে বলে প্রসক্ত বাক্যটি শেষ করেই বলল উজ্জ্বল, খালাম্মা। শেষ পর্যন্ত তাকে খালাম্মা বানিয়ে ছাড়লো। রুমু চোখ মুখ খিচে উজ্জ্বলের পানে তাকাতে উজ্জ্বল চোখ রাঙায়। ফাহিম নিজেকে ছাড়াতে রুমুকে উদ্দেশ্য করে বলে, খালাম্মা। উজ্জ্বল ঠোঁট বাঁকিয়ে হাসে। শীতল হয় উন্মুক্ত রত্নকণা। টকবকে মস্তিষ্ক স্থির হয় মুহূর্তে। শুধু রুবু নয়, কোনো মেয়ের গায়ে যদি এইভাবে হাত দিয়েছিস, হাতটা ভেঙে দেবো জানোয়ার। 10 মিনিটে যেমন হোটেলের পরিবেশ পাল্টে যায়, ঠিক তেমনি 10 সেকেন্ডে পুনরায় পাল্টে যায়। সে যার যার কাজে ব্যস্ত হয়। রুমুর গলা দিয়ে খাবার নামার পরিস্থিতি নেই, অথচ উজ্জ্বল জেদ ধরে বসে আছে। যে করে হোক তাকে খাবারটা শেষ করতেই হবে। কি হলো? এতটুকু খিচুড়ি শেষ করতে কতক্ষণ লাগবে? খাবো না প্লিজ, এখান থেকে চলুন। আবার কথা বলে? আদর করে খাইয়ে দিতে হবে। আই কোলে বস, গাল চটকে আদর করে খাইয়ে দেব। না থাক, এইসব বিয়ের পর করা যাবে, এখন বরং নিজের হাতেই খাও। আপনার কি লজ্জা শরম নেই? ছোট বোন হই, বুঝলেন? তুই আমার হবু বউ, বুঝলি? তাই নাকি? টেস্টোস্টেরন হরমোন আমার শরীরে লাফালাফি করার আগেই তোর বাপ আমাকে মেয়ে জামাই হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর তুই বলছিস কে মেয়ে দেবে? আপনার মতো কে মেয়ে বিয়ে দেবে? আমার ভাইয়ের চক্ষু শুলে আপনি, বুঝলেন? তোমার ভাইয়াকে গুঞ্জিটাকে তুমি রাজি, জামাই সাজি, ক্যা করেগা কাজী? বিয়ের পর দুজন মিলে ভাজবো ডিম ভাজি। শুধু ডিম ভাজি দিয়ে আমি ভাত খেতে পারি না উজ্জ্বল ভাই। দূর, গানটা তো শেষ করতে দিবি। রুমু চুপচাপ খাবারে প্রবেশ করে। তার সামনে বসে থাকা যুবকটি তাকে না পেলে ঠিক কি কি করতে পারে তার যুক্ত সমস্যা টের পাচ্ছে সে। রুমু বাড়ি ফিরল ভর দুপুরে। উজ্জ্বল ভাইয়ের কত শখ রুমুকে বাইকে চড়িয়ে এই শহর ঘুরবে, অথচ সেই সুযোগ আর কই। উজ্জ্বলের ত্রিসীমায় রুমুকে পেরে তাণ্ডব চালাবে রাশেদ। বাড়িতে প্রবেশ করতে একমাত্র খালা হালিমাকে রুমুর দেখে রুমুর কলিজা কেঁপে ওঠে। গত রাতে সবাই তাকে বিয়ের হুমকি দিয়েছে, আজ খালামণি এসে হাজির। নিশ্চয়ই মামাতো ভাইও এসেছে। এই বেয়াদবটার মুখোমুখি হতে চায় না সে। রুমু নিঃশব্দে প্রবেশ করলো ঘরে, কিন্তু সেখানে বাঘের ভয়। সেখানেই সন্ধ্যা হয়। বসার ঘর পার হতেই হালিমার নজরে আসে রুমু। মেয়েটাকে পেয়ে আনন্দিত হয়ে ছুটে এলেন তিনি। তোকে দেখে ভীষণ ভালো লাগছে মা। ভালো খালামণি, তুমি কেমন আছো? এই দাঁড়া, তোর গালে চোরের দাগ? কে মেরেছে তোকে? কোন জানোয়ার তোর গায়ে হাত তুলেছে? হালিমা রেগে গেলেন, গলা ছেড়ে বকতে শুরু করলেন। রুমু মাথা নুয়ে দাঁড়িয়ে আছে কেন? চর খেয়েছে, সেই কথা শুনলে নিশ্চয়ই উনি আরেকটা চর বসিয়ে দিতেন। বকাবকির মাঝে হালিমা বলেন, আমার ছেলের বউয়ের গায়ে কে হাত দিয়েছে আমিও দেখতে চাই তাকে। আমার ছেলে জানলে সেই হাত আস্ত রাখবে না। ব্যাস, দম আটকে আসলো রুমুর। ছেলের বউ মানে এই কুলাঙ্গারটাকে জীবনেও বিয়ে করবে না রুমু। মুহূর্তে মাথার মধ্যে দপাদপ আগুন জ্বলে উঠলো। কাদের ব্যাগটা আঁকড়ে ধরে চলে গেল নিজ কক্ষে। এতক্ষণ হালিমার কথাগুলো গিলছিলেন রুমুদের বাড়ির কাজের মহিলা রহিমা। এক বাড়িতে কাজ করে মাসে যত টাকা ইনকাম করেন তার থেকে ডাবল ইনকাম করেন রুমুদের বাড়ির। সব কথা উজ্জ্বলকে সাপ্লাই করে। উজ্জ্বলের বেশ ভক্ত তিনি। ভক্ত হবেন না কেন? রুমুদের বাড়ির গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদানের মাধ্যমে উজ্জ্বল আর্থিক ভাব উনাকে বেশ সাহায্য করেন। ঘামাক্ত শরীরে রাগে ফোপাতে ফোপাতে বাড়ি ফিরছে উজ্জ্বল। সৈয়দ শামসুল ছেলের রাগটাকে মূল্যায়ন না করে কড়া গলায় ডাকলেন, এই আলালের ঘরের দুলাল। আমি দুলাল নই বাবা। কর, ইদানিং তোকে সময় মতো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় থাকিস? আমার ব্যবসায় একটু সময় দিতে পারিস। শুরু হলো তোমার এই ক্যাচাল। হ্যাঁ, শুরু হলো। এই যে পড়াশোনা করছো, এসব কোনো কাজের নয়। যতটুকু শিক্ষা নেওয়ার নিয়েছো যথেষ্ট হয়েছে। এখন তোমাকে শিখতে হবে কিভাবে রুজি রোজগার করতে হয়। আমার ভাইয়ের ছেলেকে দেখো না, তোমার লজ্জা হয় না? রাশেদ নিজের বাবার ব্যবসা সামলাচ্ছে, কিভাবে আরো উন্নত করা যায় সেই চেষ্টায়। আর আমার ছেলে বাইক একটা নিয়ে সারাদিন এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক। উফ বাবা, রাশেদদের সাথে আমার উদাহরণ দেবে না। রাশেদ কেন বাবার ব্যবসায় বসেছে তুমি জানো না?
মাত্র 21 বছরে পালিয়ে বিয়ে করে বাড়িতে উঠেছে। সে পড়াশোনা গোল্লায় নিয়ে পিএইচডি করেছে। চুপ করো, সে যা ইচ্ছা করুক, তুই তো আর তার মতো হতে পারবি না। আমার কোমর ভেঙে পড়লে আমার ব্যবসা নিশ্চয়ই 7 আসমানে উঠে যাবে। আমার অতিব্যস্ত পুত্র এসব ছুঁয়েও দেখবে না। দেখবো বাবা, দেখবো। বয়স তো আমার জন্য অপেক্ষা করছে না, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাকেও ওই রাস্তাদের মতো বিয়ে করিয়ে দাও, কথা দিচ্ছি তোমার ব্যবসায়ও সবুজ বাতি ছড়াছড়ি থাকবে। ওর নিত্যম মতে সে লাথি না মারতে এখন এখান থেকে সর, রাস্তার পাগলেও তোকে মেয়ে দিবে না। উজ্জ্বল দাঁড়ানো না, বাবার এসব অপমান গায়ে মাখলে শুধু শুধু সময় অপচয়। তার এখন অনেক কাজ, রুমুকে শাসাতে হবে। বালিশে মুখ লুকিয়ে কাঁদছেন রুমু। হালিমার মুখে এমন কথা শুনে তার মন মরে গেছে। উজ্জ্বল অনেকক্ষণ যাবৎ দেদারসে ফোন করে যাচ্ছে, কিন্তু উজ্জ্বলের ফোন ধরার মতো ইচ্ছা কিংবা আগ্রহ কোনোটাই খুঁজে পাচ্ছে না। তার এই অনাগ্রহ বুড়ো আঙুল দেখে উজ্জ্বল পাঠিয়ে দিল হুমকির বাক্স। ব্যাস ফোনটা ধরলে তোর বাসায় এসে হাজির হব। ব্যাপারটা কি খুব ভালো হবে? ব্যাস ফোন না ধরার আর সাহস পেল না মেয়েটা। প্রচন্ড বিরক্ত নিয়ে ফোন তুললো সে। উজ্জ্বল ভাই বলুন। রুমু ডার্লিং, গলায় এমন লাগছে কেন? কাঁদছিস? কই? ন্যাকামি করে মিথ্যে বলবি না আমার সাথে। তোর নাকি বিয়ে ঠিক তোর খালাতো ভাইয়ের সাথে? আপনাকে কে বললো? অবাক চুয়ে চুয়ে বলল রুমুর কণ্ঠে। তার এই অবাক হওয়া পাত্তা দিল না উজ্জ্বল, বরং চেঁচিয়ে বলল, কিরে, কথা কি সত্যি? জানি না আমি। তবে কি জানিস? এই বিয়ে হোক, আম্মা এটাই চান। তুই কি চাস? যদি বলি আমিও তাই চাই, তবে কি করবেন আপনি? তোকে তুলে নিয়ে আসবো। উজ্জ্বল ভাই, তুলে নেওয়ার আগে অবশ্য আমাকে জানিয়ে রাখবেন। আমি সেজে গুজে বসে থাকবো, একটা সিনেমাটিক ব্যাপার আছে না? তোর কি মনে হচ্ছে আমি ফাজলামি করছি? একদমই না। মেজাজটা খারাপ করিস না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। এই তুই ফোন কাট, তুই আমার মেজাজ খারাপ করছিস। আমি কেন ফোন কাটবো? আপনি দিয়েছেন, আপনি কাটবেন। তুই আমার মেজাজ খারাপ করেছিস, তুই কাটবি। না, আপনি কাটবেন। তুই কাটবি, যা বলছি তাই কর। আপনি কাটবেন, যা বলছি তাই করুন। এক্ষুনি ফোন কাটবি রুমু। এক্ষুনি ফোন কাটেন উজ্জ্বল ভাই। মুখে মুখে কথা বলছিস কেন? মুখে মুখে কথা বলছেন কেন? বিয়াদবি করছিস কেন রুমু? বিয়াদবি করছেন কেন উজ্জ্বল ভাই? ইচ্ছে করছে তোকে চুমু খেতে। ইচ্ছে করছে আপনাকে চুমু খেতে। খাবে তো ডার্লিং, বিয়েটা হোক। চট করে থেমে গেল রুমু। উজ্জ্বলকে বোকা বানাতে গিয়ে এসে নিজেই বোকা বনে গেল। কি লজ্জা, কি লজ্জা! ইস, কি বলে ফেললো সে। কয়েক সেকেন্ড ঝগড়ার সমাপ্তি জানিয়ে রুমু নিজের ফোন কাটলো। বুকের ভিতর ভালো দুক 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 দুক। উজ্জ্বলের মেজাজ আজ হাই ভোল্টেজে, দাপাদাপি করছে। কি করছে সে নিজেও জানে না। রাগারাগি দেখাতে গিয়ে আজ দুপুরে খাওয়াও হয়নি। সন্ধ্যায় টেবিলে বসে মাকে ডাকলো বেশ কয়েকবার। উজ্জ্বলের মা নার্গিস তখন টিভির পছন্দের সিরিয়াল দেখতে বসছেন। এই মুহূর্তে ছেলে ডাকাডাকি মোটেও পছন্দ হলো না। কি হয়েছে? এভাবে সারের মতো ডাকছিস কেন? পেটটা কাঁদছে, আম্মা খেতে দাও। দুপুরের খাসনি কেন? এখনো নিজে বেড়ে খাবি? মা, তুমি অন্তত আমার বাকি মেজাজটা খারাপ করো না, প্লিজ খেতে দাও। নার্গিস মৃদু হেসে খাবার বাড়লেন। ছেলেকে খাবার দিয়ে বসলেন টেবিলে। উজ্জ্বল খাবার পেয়ে এক এক মুহূর্ত দেরি করলো না, গপাগপ পেট পুরে খেতে শুরু করলো। মা, তরকারিটা দারুণ হয়েছে। আর কতকাল তুমি রেঁধে খাওয়াবা? এবার অন্তত। তোর কি লজ্জা নেই রে? জানিস তোর বাপ আমাকে আজকের কথা শুনিয়েছে আমি নাকি তোকে আশকারা দিয়ে মাথায় তুলছি, ব্যবসায় হাত লাগানোর জন্য তোকে জোরাজুরি করছি না। সারাক্ষণ এক ক্যাচাল, আমার ভালো লাগে না মা। আমি আগেই বলেছি, যখন আমার মন বলবে উজ্জ্বল যা গিয়ে বাবার ব্যবসায় বস, তখনই আমি বসবো, এর আগে নয়। তোর মন কখন চাইবে বলতো? সারা দিন টুই টুই করে ঘুরছিস, না করছিস পড়াশোনা, না করছিস কাজ। আমি বলতে চাইনি, তোমাদের অতি চালাকের কারণে আমার আজ এই দশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখিয়েছি, অথচ তোমরা আমাকে পড়তেই দিলে না। তোর যা মেজাজ, ঢাকায় গিয়ে তুই যে কি করবি আমরা কি জানি না? ভেবেছিস খারাপ ছেলেদের সঙ্গে পেয়ে আরো খারাপ হবি? তোমাদের বারবার এক কথা, ঢাকায় গিয়ে আমি বিগড়ে যাবো। যে খারাপ হবার সে এমনিতেই হয়। বাদ দাও, তোমাদেরকে বুঝিয়ে লাভ নেই। জরুরি কথা শোনো, যে কোনো সময় বউ নিয়ে হাজির হব। সে কি কথা?
কে সে? হতভাগিনী মেয়ে যে কিনা তোকে বিয়ে করবে। এইভাবে বোঝো না আম্মা, অপমান করছো, একটু নৈশা করো। যাকে করব বলেছি তাকেই করব। নার্গিস বুঝতে পারলেন উজ্জ্বল কার কথা বুঝিয়েছেন। রুমুকে নিয়ে উজ্জ্বলের পাগলামির শেষ নেই, কিন্তু এই পাগলামির বিয়ে পর্যন্ত গড়ালে পুনরায় সৈয়দ বাড়িতে তাণ্ডব চলবে। নার্গিস সতর্ক হয়ে বললেন, খবরদার উজ্জ্বল, ঝামেলা বাড়াবে না, এসব করিস না বাপ। রুমুকে ছাড়া যাকে ইচ্ছে বিয়ে কর, আমি বাধা দেব না। রাতে পারিবারিকভাবে একটি বৈঠক বসলো। রুমুর বিয়ের কথা তুলল। রুমুর মা এবং খালা হালিমাকে জানিয়ে বিয়ে এই বাড়িতে আনলেন। তার উদ্দেশ্য যে করেই হোক বোনের ছেলের কাছে একমাত্র মেয়ে বিয়ে দিবেন। যদিও এতে রাশেদ অল্প স্বল্প রাজি, বাকিটা সিদ্ধান্ত সৈয়দ ইসমাইল নেবেন। হালিমা অনেকক্ষণ যাবৎ ইসমাইলকে বোঝালেন তার ছেলে হিমেল শিক্ষিত, দেখতে শুনতে মাশাআল্লাহ, একটা প্রাইভেট কোম্পানি বেশ ভালো বেতনে চাকরি করছে। এমন ছেলে হাতছাড়া করা কি উচিত? তাছাড়া অপরিচিত কারো ঘরে মেয়ে না পাঠিয়ে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক গড়লে ভালো হয়। এত এত প্রশংসা বাক্যে পাশ থেকে মশলা ঢেলেছেন রাবেয়া, অথচ সৈয়দ ইসমাইল মুখটা পানসে করে তাকিয়ে আছেন টিভির স্ক্রিনে। রাশেদ বাবার এমন বেখেয়ালিটা পছন্দ করলো না। আব্বা, কিছু তো বলেন। বলতে ইচ্ছে করছে না তাই বলবো না। ইচ্ছে করছে না মানে? যত দ্রুত সম্ভব রুমুকে একটা কুলে দিন আব্বা। এই মেয়ে বকে গেছে। তোর বন্ধুর যে কাজিনরা প্রস্তাব দিয়েছিল তাদের কি খবর? আগামী সপ্তাহে তারা আসবে। ছেলেটা নাকি এবার বিয়ে করে যাবে। শুনলাম বিয়ের পর বউকে নেওয়ার সকল প্রসেস শুরু করে দেবে। ওদের সাথে যোগাযোগ কর। রাবেয়ার মুখটা পানসুটো হয়ে গেল। আশাহত গলায় বললেন, আমার বোন যে আবদার নিয়ে এলো, তোমার কি গায়ে লাগলো না? আমি আগেই বলেছিলাম মেয়ের বিয়ে আমি যেখানেই চাই সেখানেই হবে। রাবেয়া রেগে গেলেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে কড়া গলায় বলেন, শুনুন রাশেদের আব্বা, আমি আমার বোনকে কথা দিয়েছি, তার ঘরে মেয়ে পাঠাবো। এই কথার খেলাপ আমি করতে পারি না। আমিও তো আমার ভাইকে কথা দিয়েছিলাম উজ্জ্বলের সাথেই রুমুর বিয়ে হবে। ওরা যখন ছোট ছিল সে ছোট থেকে এমনটাই বলে এসেছি, সে কথা তুমিও জানো। কি বললে তুমি? ওই লোভীদের ঘরে মেয়ে বিয়ে দিতে চাইছো? এত ঝামেলার পরেও তোমার শিক্ষা হয়নি? খবরদার, চেঁচিয়ে কথা বলবে না। তোমার মেয়ালি ঝগড়ার জন্য আজ সৈয়দ বাড়ি ভাগ হয়েছে। আমার দোষ, আমি। রাবেয়া হাউমাউ করে কেঁদে উঠলেন। বোনকে শান্ত করতে হালিমা এগিয়ে গেল। লাভ কিছুই হলো না। হাতের কাছে যা পেলেন ছুঁড়ে ফেলে দিলেন রাবেয়া। কাছের জিনিসপত্র ভেঙে চারদিকে ছড়িয়ে পড়লো দিক বেদিক। রাশেদ উঠে গিয়ে মাকে শান্ত করলো। রাবেয়া স্বামীর দিকে ছুঁড়ে দিলেন গাদা গাদা অভিযোগ। পর্দার আড়াল থেকে হাসলো রুমু। আর যাই হোক, সে কখনো হিমেল নামক বেয়াদবটাকে বিয়ে করবে না। এই তো ছোটবেলার কথা, সব উচ্চ মাধ্যমিক ভর্তি হয়েছে সে। হিমেল ভাইয়ের অসৎ ছোঁয়াগুলো একটু একটু বুঝতে পারলেও সে কিছুই কাউকে বলতে পারতো না। সবাই ভাবতো হিমেল তাকে কত আদর করে। সেবার হিমেল তাকে মোবাইলে গেম খেলতে দিয়ে আচমকা তার বুকে হাত দেয়। হিমেলের দাবনীয় হাতের ছোঁয়ায় রুমুর সারা দেহ আচমকা কেঁপে ওঠে। দ্রুত ফোন ছুঁড়ে ফেলে প্রস্থান করে মেয়েটা। না, এটা প্রথম কিংবা শেষ নয়। এভাবে কতবার হেনস্থার শিকার সে হয়েছে শুনে শেষ করা যাবে না। ভয়ে কাউকে কিছু বলতেও পারে না। কাকে বলবে? মা হিমেলের অন্ধভক্ত, বাবা ভাইয়ের সাথে খুব বেশি মনোবল নয়, সে সব মিলিয়ে নিজেকে নিজের থেকে আড়াল রেখেছে। তবে রুমু একা নয়, তার খেলার সাথী রিয়া যখন খেলতে বাড়িতে আসে মেয়েটাকেও চকলেট কেনার কথা বলে বাজেভাবে শুয়ে দেয় হিমেল। সেদিনের পর যতবার হিমেল রুমুদের বাড়ি এসেছে ততবার খেলতে আসেনি রিয়া। হাতের ফোনটা শব্দ করতে ধ্যান ভাঙে মেয়েটার। উজ্জ্বল ভাই ফোন করেছেন। রুমু দ্রুত ফোন কেটে নিজ কক্ষে ফিরল। রাত 12টা বাজতে চললো। উজ্জ্বল ভাই এত রাতে কেন ফোন করলেন? রুমু কাল বিলম্ব না করে ফোনটা ধরলো। অন্তত দুঃখিত গলায় শুধরালো। উজ্জ্বল ভাই, তোর রুমে লাইট জ্বলছে কেন? ঘুমাইসনি কেন? আমার তো বিয়ে উজ্জ্বল ভাই। কি, তুই এই কথা আমাকে এখন বলছিস? চোরের মতো রাত 12টায় কে বিয়ে করে? আপনাকে বলবো কেন? এমনিতেও আপনাকে দাওয়াত করা হবে না। কানের নিচে দুটো দিয়ে ব্যান্ডের ব্যান্ডেজ বানিয়ে দেব। ফাজিল মেয়ে, দাঁড়া আমি আসছি তোর বিয়ের ব্যান্ড বাজাতে। রুমু কিছু বলার আগে ফোন কাটলো উজ্জ্বল। চেহারায় মেজাজ নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে। অপরদিকে রুমু এতবার করে ফোন করেও পেল না উজ্জ্বলকে। চেহারা ফোনটা রেখেই বেরিয়ে গেছে বউ উদ্ধার করতে।
ছুটতে কাজে। সৈয়দ বাড়ি দানবীয় দেয়ালটাকে টপকে গাছ বেয়ে নিচে নামলো উজ্জ্বল। আজ যা হওয়ার হবে, বউ নিয়ে যে কবে হোক নিজ বাড়িতে ফিরবে। শুকনো পাতায় মসমস শব্দে ধীরে ধীরে পা ফেলতে হলো তাকে। দ্রুত হেঁটে গিয়ে দাঁড়ালো রুমোর জানালার পাশে। বেশ কয়েকবার টোকা দিলেও রুমো জানালা খুললো না, যদিও মেয়েটা শুনতে পায়নি। এখন বড্ড বেশি আফসোস হচ্ছে কেন ফোনটা ফেলে আসলো। উজ্জ্বল চারদিকে পা টিপে টিপে এগিয়ে যেতে দেখতে পেল সৈয়দ ইসমাইল জানলা খোলা। রাবেয়ার সাথে তুমুল ঝগড়া চলছে তার। এটা যে বিয়ে বাড়ি বিন্দুমাত্র বোঝা যাচ্ছে না। তাদের ঝগড়াটা ঠিক কি নিয়ে বোঝার চেষ্টা চালালো উজ্জ্বল। দরজায় দাঁড়িয়ে আছে রুমোর খালা হালিমা। খোলা জানলায় মানুষ অস্তিত্ব টের পেয়ে আচমকা চিৎকার চেঁচামেচি শুরু করলেন। তোকে দেখে ভীষণ ভালো লাগছে মা। এই দাঁড়া, তোর গালে চোরের দাগ কে মেরেছে তোকে? কোন জানোয়ার তোর গায়ে হাত তুলেছে? আল্লাহ গো, ওরে রাবিয়া, চোর চোর, তোর বাড়িতে ডাকাত পড়েছে রে। ওরে কে কোথায় আছিস? চোর ডাকাত চোর। হালিমা এক চিৎকারে সতর্ক হয়ে যায় বাড়ির সকলে। এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না উজ্জ্বল। বেচারা বুদ্ধি খাটিয়ে দ্রুত দরজার সামনে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তার উদ্দেশ্য কেউ যেন ঘর থেকে বের হতে না পারে। এই বাড়িতে রাশেদ যদি একবার তাকে দেখে ফেলে তবে কুরুক্ষেত্র হবে। একসাথে চিৎকার করা শুরু করলো। মুহূর্তে বাড়ির পরিবেশ গরম হয়ে যায়। রাশেদ দা নিয়ে ছুটে আসে, কিন্তু বের হতে গিয়ে বুঝতে পারলো দরজা বাইরে থেকে আটকানো। উজ্জ্বল দ্রুত গাছে উঠে দেয়াল টপকে নিচে নামার চেষ্টা চালালো। এখনো সবার চিৎকার শোনা যাচ্ছে। উজ্জ্বল মুখ বাঁকিয়ে আপনা আপনি বলে, ঘুমন্ত এলাকাবাসী আপনি চোর, বউ চোর। আপনার বাড়ির মূল্যবান জিনিসটা কিন্তু এই উজ্জ্বল চুরি করবে, কথা দিলাম। মুহূর্তেই জেগে গেল। সবাই টস হাতে নিয়ে বেরিয়ে পড়লো চোর খুঁজতে। সেই সাথে উজ্জ্বল নিজেও বের হয়েছে। হাতের শার্ট কনিয়ে গুটিয়ে সবার সামনে গলা তুলে বলে, এই এলাকায় চোর? আমার এলাকায় চোর, তাও আবার কিনা শহীদ বাড়িতে? শালা ভেড়া, তোকে ফেলে মারতে মারতে শহীদ বাড়ির মেয়ের সাথে বিয়ে দিয়ে দিতাম। উজ্জ্বলের কথাটা সবাই না বুঝলেও গুরু কুসকে তাকিয়ে রইল উজ্জ্বলের বাবা সৈয়দ শামসুল। মনের সন্দেহ থেকে তিনি ভাবেন, তবে কি সেই চোরটা উজ্জ্বল? সৈয়দ বাড়ির অবিবাহিত মেয়ে রুমু, আর রুমুকে বিয়ে করতে উঠে লেগেছে উজ্জ্বল। চোরের হদিস না পেয়ে সবাই যে যার মতো ফিরল। রুমু জানে এই চোরটা কে, উজ্জ্বল ভাই ছাড়া আর কেউ হতেই পারে না। উজ্জ্বল তখন বিছানায় উপুর হয়ে শুয়ে। দৌড়ঝাঁপ বেশ হয়রান হয়েছে সে। তাড়াতাড়ি গাছ বেয়ে উঠতে গিয়ে বাম পাটা ছিলে গেছে। অসময়ে রুমুর ফোন পেয়ে ধরলো সে। উজ্জ্বল ভাই, চোরটা কি আপনি ছিলেন? না, কোরিয়ার প্রেসিডেন্ট ছিল। মজা করছেন কেন? তুই মজা করলি কেন? তোর না বিয়ে? আমি বলছি বিয়ে, তবে কবে তা তো বলিনি। আপনি কেন এলেন এত দৌড়ঝাঁপ করে? এই শোন, তোর মাথায় বুদ্ধি কম, সব গোবর। একবার বিয়েটা করতে দে। তোর কপালে আমার এক একটা চুমু তোর ব্রেনটে বুলেটের মতো বাঁধবে। দেখবি আমার চুমুর পাওয়ারে কেমন বুদ্ধির রানী হয়ে যাস।